চলুন আজ এমন এক হারানো রাজ্যের গল্প শোনা যাক যেখানে সত্যি ইতিহাস আর ভারতের সেরা এক পৌরাণিক কাহিনী একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। ব্যাপারটা শুরু হচ্ছে আজকের বিহারের ভাগলপুর থেকে। আচ্ছা, ওখানে প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে চলেছেন। টেলিগ্রাফের একটা রিপোর্ট বলছে তারা এমন এক গুপ্তধনের ভাণ্ডারের খোঁজে আছেন যা এখনও কেউ খুঁজে পায়নি, কেউ সংরক্ষণও করেনি। কিন্তু প্রশ্ন হল, কিসের খোঁজ করছেন তারা? মানে এই শহরের মাটির নিচে ঠিক কোন ইতিহাস চাপা পড়ে আছে? আর এই পুরো খোঁজাখুঁজির একেবারে কেন্দ্রে আছে একটা জায়গা, নাম কর্ণগড়, মানে কর্ণের দুর্গ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই মহাভারতের কিংবদন্তি রাজা কর্ণ। বিশ্বাস করা হয় যে তার দুর্গটা ঠিক এখানেই ছিল। ভাবুন একবার, আধুনিক প্রত্নতত্ত্ব আর প্রাচীন কিংবদন্তি দুটো যেন হাত ধরাধরি করে চলছে। তো এই কর্ণগড়ের রহস্য তো রইলই, কিন্তু তার আগে চলুন একটু সেই রাজ্যের ইতিহাসের দিকে তাকানো যাক, যার অংশ ছিল এই দুর্গ। আমরা কথা বলছি অঙ্গরাজ্যকে নিয়ে, প্রাচীন ভারতের এক বিরাট পাওয়ার হাউস। ঐতিহাসিকদের মতে অঙ্গ ছিল একটা মহাজনপদ। এখন মহাজনপদ জিনিসটা কি? সহজ করে বললে, প্রাচীন ভারতে যে ১৬টা সুপার পাওয়ার বা সবথেকে শক্তিশালী রাজ্য ছিল, অঙ্গ ছিল তাদের মধ্যে একটা। কিন্তু অঙ্গ এত শক্তিশালী হলো কি করে? আসলে এর আসল কারণটা হলো এর ভৌগোলিক অবস্থান, মানে লোকেশনটা ছিল অসাধারণ। একদিকে দেখুন গঙ্গা নদী, যা কিনা তখনকার দিনে বাণিজ্যের জন্য একেবারে হাইওয়ের মতো কাজ করত। আবার রাজধানী চম্পা ছিল একটা বিরাট বন্দর, যা ভারতকে সোজা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে জুড়ে দিয়েছিল। এক কথায় পূর্ব দিকে ঢোকার গেটওয়ে ছিল এই অঙ্গ। অঙ্গের ধন সম্পদের একটা আন্দাজ পাওয়া যায় তাদের ব্যবসা বাণিজ্য দেখলে। ভাবুন, এখান থেকে বিদেশে যেত ফাইন কটন, রেশম, লোহার অস্ত্রশস্ত্র, এমনকি হাতির দাঁতের গয়না। আর তার বদলে আসত কি? মশলা, সোনা আর সব দামি দামি পাথর। মানে বুঝতেই পারছেন কি পরিমাণ ধনী ছিল এই রাজ্যটা। কিন্তু যা হয় আর কি, এই বিপুল ধন সম্পদ আর গুরুত্বপূর্ণ অবস্থানটাই অঙ্গের জন্য বিপদ ডেকে আনল। স্বাভাবিকভাবেই আশেপাশের অন্য রাজাদের নজর পড়ল এর ওপর, আর এটাই কিন্তু এর পতনের কারণ হয়ে দাঁড়াল। আচ্ছা, ইতিহাস তো হলো, এবার চলুন অঙ্গের সেই শাসকের গল্পে ফেরা যাক, যিনি ইতিহাসের থেকেও কিংবদন্তিতে অনেক বেশি জীবন্ত। হ্যাঁ, আমরা কথা বলছি রাজা কর্ণকে নিয়ে। কর্ণের জীবনটা পুরোটাই যেন একটা ট্র্যাজেডি। ভাবুন, জন্ম হল সূর্যদেব আর রাজকুমারী কুন্তির সন্তান হিসেবে, কিন্তু তাকে ভাসিয়ে দেওয়া হলো নদীতে। তাকে বড় করে তুললেন এক সারথি, আর তার জন্য সারা জীবন তাকে সামাজিক বঞ্চনার শিকার হতে হলো। এরপর রাজকুমার দুর্যোধন তাকে অঙ্গরাজ্য উপহার দিয়ে সম্মান দিলেন, আর সেই বন্ধুত্বের জন্য কর্ণ নিজের জীবন দিয়ে দিলেন। দানশীলতার জন্য তার নামই হয়ে গিয়েছিল দানবীর। আর শেষটা, কুরুক্ষেত্রের যুদ্ধে এক অভিশাপের কারণে রথের চাকা মাটিতে বসে গেলে তার করুণ মৃত্যু হয়। আর কর্ণকে নিয়ে আজকের দিনের বিতর্কটা কিন্তু ঠিক এখানে। তিনি আসলে কে? একজন নায়ক, নাকি খলনায়ক, নাকি শুধুই একজন সাধারণ মানুষ যিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন? চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। অনেকেই বলেন কর্ণ মহাভারতের সবচেয়ে মানবিক চরিত্র, মানে এমন একজন যার সাথে নিজেকে মেলানো যায়। তার নেওয়া সিদ্ধান্তগুলোর পেছনে কারণ ছিল। ভাবুন তো, যখন গোটা সমাজ তাকে অপমান করছে, তখন দুর্যোধনই কিন্তু তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, সম্মান দিয়েছিলেন। তাই দুর্যোধনের প্রতি তার সেই আনুগত্যকে কি পুরোপুরি ভুল বলা যায়? কিন্তু গল্পের আরেকটা দিকও আছে। কর্ণের চরিত্রের সবচেয়ে বড় সমালোচনা জায়গাটা হল দ্রৌপদীর অপমান। বলা হয়, ভরা রাজসভায় যখন দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, কর্ণ তাকে বেশ্যা বলে ডেকেছিলেন। এই একটা কাজই যেন তার সব ভালো গুণের ওপর একটা গভীর কালো দাগ ফেলে দেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, কর্ণকে দুটো দিক থেকেই দেখা যায়। একদিকে তার বন্ধুর প্রতি সেই অবিশ্বাস্য আনুগত্য, তার সেই কিংবদন্তিতুল্য দানশীলতা, আর অন্যদিকে দুর্যোধনকে খারাপ কাজে উস্কে দেওয়া আর দ্রৌপদীর অপমানে তার সেই ভয়ঙ্কর ভূমিকা। তো আমরা ইতিহাস আর কিংবদন্তি দুটোই দেখলাম। চলুন এবার সবটা মিলিয়ে আবার বর্তমানে ফেরা যাক, দেখা যাক অঙ্গ আমাদের জন্য কি রেখে গেছে। ঐতিহাসিকভাবে দেখলে অঙ্গের পতন হয়েছিল যখন
পাশের মগধ রাজ্যটা তাকে দখল করে নেয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। অনেক পরে প্রায় ৮ম শতাব্দীতে পাল রাজারা ঠিক এখানেই তৈরি করেন বিখ্যাত বিক্রমশিলা মহাবিহার। এটা তখন জ্ঞানচর্চার এক বিশাল কেন্দ্র ছিল। কিন্তু হায়, ত্রয়োদশ শতকে বখতিয়ার খিলজির আক্রমণে সেই গৌরবও একদিন মাটিতে মিশে যায়। আর এখানেই যেন পুরো গল্পটা একটা বৃত্ত সম্পূর্ণ করে। ইতিহাস হল যা সত্যি ঘটেছিল, আর কিংবদন্তি সেটা হলো যা আমাদের মনে থেকে যায়। আজকের ভাগলপুরে প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে এই দুটোকেই একসাথে খুঁজে বের করার চেষ্টা করছেন। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। আসলে কোনটা বেশি জরুরি, সেই ইতিহাস যে আমরা মাটি খুঁড়ে বের করি, নাকি সেই কিংবদন্তি যা আমরা কিছুতেই ভুলতে চাই না, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রেখে দিই?